দায়িত্বশীলতার সাথে আমাদের পা রাখতে হবে। দুই একটা মন্ত্রণালয়, 2-4 জন এমপি হয়ে এই যে ব্রিটিশ কাঠামো, এটা ভাঙা যাবে না। আমরা যে কাঠামোর ভিতরে বাস করছি, এটা 200-250 বছরের লিগেসি, ধারাবাহিকতা। পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছর, একটা ফ্রেমের ভিতরে, একটা কাঠামোর ভিতরে আছে। এই কাঠামোর অনেক ব্যাপার আছে ধর্মের সাথে সাংঘর্ষিক। এগুলো যদি পাল্টাতে চান, দাবি দিলেন মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে, এগুলো দিয়ে হবে না। আপনাকে আইনসভার অধিকাংশ আসন আপনাকে আপনার আওতায় আনতে হবে। আপনারা গিয়ে আইনসভাতে অধিকাংশ পদ যদি নিতে পারেন, কাঠামো পরিবর্তন করতে পারবেন। 2-1 জন উপদেষ্টা বানালেন, 2-1 জন মন্ত্রী করলেন, তাকে বলেন আপনি শরীয়তের আইন নাফেজ করেন। ইট ইজ নট পসিবল টিল ডুমসডে। কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। দাবি আর কতদিন জানাবেন? নিজেরা আসুন, পাবলিকের সাথে সম্পর্ক রাখুন, পাবলিক কানেক্টিভিটি বৃদ্ধি করুন, জনগণের দুঃখ, হাসি, কান্না, বেদনার সাথে সম্পৃক্ত হন। জনগণ আপনাকে সম্মানিত করবে, জনগণ আপনাকে দায়িত্ব দেবে। পাবলিকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তো পাবলিক আপনার উপর আস্থা রাখবে কেন? এমন আলেম আমাদের তৈরি করতে হবে যাদেরকে প্রেসিডেন্ট থেকে শুরু করে কৃষক পর্যন্ত মাথায় তুলে রাখে। তুরস্কের শেখ মাহমুদ আফিন্দি যখন মারা গেলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান কাঁদি কবরস্থানে চলে গেছেন। দেশের প্রেসিডেন্ট একজন আলেমের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যায়। এরকম কোরআনের হাদিসের পরিবেশ এই দেশে আপনাদের গড়ে তুলতে হবে। আর গুতাগুতি নয়, একে অপরের বিরুদ্ধে আর বিষোদ্গার নয়। আসুন হাতে হাত মিলাই। পরিবেশ তৈরি হয়েছে ঐক্যবদ্ধ হওয়া। 54 বছর পরে এই পরিবেশ আসছে। এখানে যদি আপনারা ভুল করেন, আরো 54 বছর আপনাদের অপেক্ষা করতে হবে। এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল হিসাবে বলি, এদেশ আমাদের সবার, এদেশ আমাদের সবার। আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসি। হতে পারে আমাদের মধ্যে ছোটখাটো কিছু ইফতারাক থাকতে পারে, ছিল, সবসময় ছিল, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে, দ্বীনে মুহাম্মদের বৃহত্তর স্বার্থে আমরা সব এক, অভিন্ন, ঐক্যবদ্ধ আমরা থাকব। এবং বিভেদ আমাদের ধ্বংস ডেকে আনবে, বিভাজন আমাদের সমূহ বিভেদ ডেকে আনবে। ঐক্যবদ্ধ শক্তি আমাদেরকে সাফল্যের থরগড়ায় পৌঁছে দেবে। এবং একথা মনে রাখবেন, আমরা এদেশের মানুষ আলেম ওলামাদের মহাব্বত করে। একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, এই ইসলাম আল কোরআন একাডেমি কুমিল্লার দায়িত্বশীলদেরকে মানুষ মহাব্বত করে। এরা সামাজিক শক্তি, সোশ্যাল নিউক্লিয়াস, সামাজিক শক্তি, ছোট ছোট শক্তি। বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে, প্রতিটি মসজিদ একটা ইউনিট। ওখানে একজন ইমাম, একজন খতিব আছেন। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, বেরলভী মাদ্রাসা আছে। প্রতিটি মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, মুহতামিম আছেন। এক একটা শক্তি, সামাজিক শক্তি। ওনাদের কথা দেশের মানুষ মানে। এই সামাজিক শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এমন এক প্রকাণ্ড শক্তিতে পরিণত হবে যাদের কথা রাষ্ট্রের উপর, রাষ্ট্রের আইন বিভাগের উপর, প্রশাসনের উপরে প্রভাব ফেলতে সক্ষম। এরকম তৈরি করতে পারবেন। আর যদি বিচ্ছিন্ন থাকেন, তাহলে রাষ্ট্র আপনার উপর প্রভাব ফেলবে। এই জন্য আমাদের হাতে সামাজিক শক্তি আছে। এই শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করা গেলে আমরা বৃহত্তর শক্তিতে পরিণত হব। এই দেশে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের বুকের ভিতরে আমরা সেই স্বপ্ন লালন করি। এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা আগামী দিনে আরো স্বপ্ন দেখব।
পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে, সেটা হচ্ছে বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থার সূর্য পূর্ব দিকে উদিত হবে আগামীতে ইনশাআল্লাহ। এবং আমরা অপেক্ষা করে আছি, দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যাঁ, পৃথিবী টিকে আছে আশার উপরে। আমরা স্বপ্ন দেখব, যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না। মানুষ ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখব এমন যা আমাদেরকে ঘুমাতে দেয় না। এই দেশ আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্যান্য বহু দেশ থেকে আমার এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমি এদিন পাকিস্তান সফর করে এসেছি, ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে বক্তৃতা করেছি, ইসলামাবাদে, লাহোরে করেছি, পাঞ্জাবে করেছি। আমাদের টাকার মান পাকিস্তানের টাকার মানের চাইতে বেশি। পাকিস্তানের এই আমাদের 1 টাকা দিয়ে পাকিস্তানের 3 টাকা পাওয়া যায়। তো এভাবে আমাদের টাকার মান, এবং আমাকে খুব তারা সম্মান করলো, যে আমরা মনে করতাম তৎকালীন ইস্টার্ন উইং আমাদের জন্য বোঝা। আজকে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের চাইতে অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে যদি চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো আমরা বন্ধ করে দিতে পারি, আমাদের এই দেশ সিঙ্গাপুর, নরওয়ে, ফিনল্যান্ড হতে বেশি দিন সময় লাগবে না। এবং দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, যাদের বুকের ভিতরে কোরআনের আলো আছে, এরকম মানুষকে যদি আমরা তৈরি করতে পারি, ম্যাজিস্ট্রেট হিসাবে, ডিসি হিসাবে, এসপি হিসাবে, সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে, এমপি হিসাবে, স্পিকার হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে তৈরি করতে পারি, তাহলে এই দেশ উন্নতির পথে অল্প দিনের ভিতরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশ আপনি কল্পনা করতে পারবেন না। আমি 2024 সালের শেষের দিকে লন্ডন গেছি, ইংল্যান্ড গেছি, বার্মিংহাম গেছি, অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি ভিজিট করেছি। ওখানকার আবহাওয়া, আমি যখন গেছি তখন বরফ পড়ে, প্রচণ্ড ঠান্ডা, সূর্যের মুখ দেখা যায় না। আর আমার এই দেশ ঋতুর দেশ, বসন্ত, হেমন্ত, বর্ষা, শীত, সূর্য উঠে পূর্ণ আলো দেয়। বর্ষাকালে বর্ষা, বৃষ্টিপাত হয়। এটা গাছ রোপণ করলে বেশি পরিচর্যা করতে হয় না, গাছে ফল দেয়, ফুল দেয়, এবং সূর্যটা আমরা সারাদিন পাই। এরকম বহু দেশে নাই। আল্লাহ তাআলার অফুরন্ত রহমত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশের সম্পদ আমরা চুরি করব না। এই দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করব না। এই দেশ আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই। আমাদের প্রথম শেষ ঠিকানা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এবং যারা দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায়, তারা দেশপ্রেমিক নয়। আমরা দেশপ্রেমিক জনগোষ্ঠী আমরা তৈরি করতে চাই। আমরা আরেক ভাইয়ের সমালোচনা করতে দেখে শুনে যাচাই বাছাই করে করব। শুনাই মানুষ বলতেছে, ফেসবুক বলতেছে, আমিও বলে দিলাম, এটা আমরা কোনোদিন করব না। আমি আপনাদেরকে বলি, অধিকাংশ মানুষ না জেনে কারো সম্পর্কে যদি আমার প্রশ্ন থাকে যে ওনার এই কাজ আমার পছন্দ নয়, আপনি আপনাকে প্রশ্ন করুন, এই বিষয়ে আপনার জানা আছে কিনা নাই, নিজকে প্রশ্ন করুন, তারপর আপনি অন্যজনকে প্রশ্ন করুন। মাইকের সামনে বলুন, ফেসবুকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়, গ্লানি থেকে ঘৃণা তৈরি হয়। আমি আপনাকে বলি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, তাকে গুলি করে হত্যা করা হলো। আসামির বিচার হচ্ছে আদালতে। বিজ্ঞ বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি মিশরের প্রেসিডেন্টকে গুলি করেছো কেন? সে বলল, আনোয়ার সাদাত সেকুলার। বিচারক জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দি সেকুলার? হু ইজ দি সেকুলার? হোয়াট ইজ দি সেকুলারিজম? সেকুলার কি, সেকুলারিজম কি? আসামি জবাব দিল, আমি জানি না। তুমি না জানি তারা গুলি করে দিলে। বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক নজিব মাহফুজ
ছুরি মেরে মেরে ফেললো। পুলিশ তাকে ধরে নিয়ে গেল, আদালতে বিচার হচ্ছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি নজিব মাহফুজুল্লাহকে ছুরি মারছো কেন? বলল, তার বই মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছে, ঈমান হারা করে দিচ্ছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তার বইয়ের নাম কি? লেখক বললেন, আসামি বললেন, আমি বইয়ের নাম জানি না। তুমি বই পড়ো নাই? পড়ি নাই। কেন পড়ো নাই? আমি লেখাপড়া জানি না। এই হচ্ছে অবস্থা। অমুক বলতেছে, আমিও বলে দিলাম এ কাজ আমরা করব না।